স্বনামধন্য ব্যক্তিত্ব বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিয়েছেন। আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, আমরা গর্বিত। উনি একজন বিশ্ব নাগরিক বলা চলে, কিন্তু ওনার উদারতা অথবা ওনার কি বলবো সরলতাকে পুঁজি করে সরকারের একটি অংশ, প্রশাসনের একটি অংশ, রাজনৈতিক মতাদর্শের একটি অংশ সম্মিলিতভাবে এই পুরো দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমরা 5ই আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। উনি প্রথম এসেই এই কথাটা স্বীকার করেছেন এবং তা রোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজকে আমাদের প্রধান উপদেষ্টার মাননীয় সহকারী, যিনি এখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, জনাব মাহফুজ ভাই, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমাদেরকে একদিনের দুর্গাপূজার ছুটি বৃদ্ধি করার জন্য সরকারের সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, একটা ভালো রোল প্লে করেছেন। তিনি ঢাকেশ্বরী মন্দিরে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারের পক্ষে প্রেসে বক্তব্য দিয়েছেন যে আমাদের অন্যতম প্রধান যে দাবি, 1 নম্বর দাবি ছিল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ প্রদান এবং তাদের বিচার নিশ্চিত করা, তাদের উপর যে হামলা হয়েছে যেটা পুনরাবৃত্তি না হয়। কিন্তু সেটা তিনি ঘোষণা দেওয়ার পরেও দুর্গাপূজার পরে আমরা 16 দিন অপেক্ষা করার পরে চট্টগ্রামে মহাসমাবেশ করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো এটার ডিক্লারেশন হয় নাই যে কয়টা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা নিরূপণের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি। তো আমরা মনে করছি সরকারের মধ্যে একটা অংশ চাই যে এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে সরকারের অবস্থানকে বিব্রত করা এবং সনাতনী সংক্ষুব্ধ জনগোষ্ঠীকে মানে বিপদগামী করার জন্য ইন্ধন দেওয়া। এটা রোধ করার জন্যই সমস্ত সনাতনী সন্তরা, সাধুরা, কোনো রাজনৈতিক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যাতে এটাকে বিপদগামী করতে না পারে, কোনো রাজনৈতিক মদতপুষ্ট সনাতনী দালালরা এটা যাতে বিপদাপন্ন করতে না পারে, এই জন্যই সন্তরা নেতৃত্ব দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই স্বাভাবিক একটি প্রগতিশীল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জঙ্গি থেকে শুরু করে হেন কোনো তকমা নাই, মিডিয়ারও একটা হলুদ মিডিয়ার অংশ এই কার্যক্রম করছে এবং 21শে টিভিতে নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং তারা ফেক ভিডিও বানাচ্ছে, বিভিন্ন সুপার এডিট ভিডিও বানাচ্ছে, রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের সন্তরা কোনো রাজনৈতিক পরিসরে গিয়ে কোনো রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কখনো আলাপ আলোচনা করিনি, আমরা সেরকম কোনো প্রমাণও নেই। আমরা দুর্গাপূজার অনুষ্ঠানে আমাদেরকে বিএনপি অফিসে নিমন্ত্রণ করেছে, আমরা সেখানে গিয়েছি। এরকম কোনো রাজনৈতিক দল ধর্মীয় অনুষ্ঠানে যদি নিমন্ত্রণ করে আমরা গিয়ে থাকি এবং আমাদের মন্দিরে কোনো বার্ষিক অনুষ্ঠানে আপনার সরকারি প্রতিনিধিরা এসেছে। কিন্তু এই বিষয়গুলোকে বিকৃত করে শুধু আমাদের আন্দোলনকে বিপদগামী করার জন্য, বিভ্রান্তভাবে উপস্থাপন করার জন্য একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সতত লেগে আছে। হাজারীগলির ঘটনার পরে আমাদের বাসুদেব মুকুন্দ দত্ত ধাম পটিয়া শ্রী চৈতন্যদেবের 2 পার্শ্বদের ভজনস্থলী, তার পূজারীরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, হাতে লাল সুতার গলা মালা দেখে তাদেরকে চার্জ করছে, জিজ্ঞাসাবাদ করছে, থানায় নিয়ে গেছে। আপনার এই চিটাং মেডিকেলের ওখানে করেছে একই পরিস্থিতি, আবার সীতাকুণ্ডে হয়েছে। এগুলো তো আছেই এবং প্রতিনিয়ত আপনি বাংলাদেশে খোঁজ খবর নিয়ে দেখেন, হ্যাঁ বড় অঙ্কের ম্যাসাকার কমেছে, ইন্টারনাল আপনার টর্চারিংটা অব্যাহত আছে। আপনি এখনো পর্যন্ত প্রতিটা দিন এই যে যারা চাঁদাবাজি চলছে অহরহ, এই যে বর্তমানে মামলাগুলো হয়েছে, একটা অংশ আছে আপনি অনেক বড় ধরনের লেনদেন করে করে অব্যাহতি নিচ্ছে এবং আপনার বিভিন্ন ধরনের টোপ দিচ্ছে যে তুমি টাকা দেবে তাহলে তোমাকে এটা অব্যাহতি দেওয়া হবে। এবং আপনি যারা নিরীহ, এই যে মনা দাস, আপনারা সবাই মিডিয়াতে, কয়েকটা মিডিয়াতে এসেছে, তার স্ত্রীকে আজকে আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি, চট্টগ্রাম মেডিকেল থেকে তার স্বামী এখন হসপিটালে এবং তারও হাত ভেঙে গিয়েছে, সেও এখন হসপিটালে চিকিৎসাধীন। একটা মাত্র 10 বছরের ছেলে যা ক্যান্সার আক্রান্ত, আজকে ডাক্তাররা বলে দিয়েছে ও হবে না, হসপিটাল থেকে নামিয়ে দিতে। ওর ফ্যামিলিতে কেউ নাই যে ওকে নার্সিং করবে।
আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষকে বলুন, আমরা বলছি আমরা ফান্ডিং করব, সমস্ত হিন্দুরা সহযোগ দেবে, কিন্তু তাকে যেন নামিয়ে না দেওয়া হয়। সেই মনাদেশকেও দেখেন কয়েকটা মামলা আসামি করছে, যে শুধু ঔষধ কিনতে গিয়েছিল। এইরকম এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অনেক নিরীহ লোক দেখবেন যাদেরকে আসামি করা হয়েছে। এগুলা কি টর্চারিং না? এবং এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করছে না, একটা নীরব অবস্থান পালন করছে। এটাও তো একটা টর্চারিং, কারণ আমরা তো এই দেশের একটা প্রজাতন্ত্রের অংশ। আমাদের কথা কেন সরকার বলবে না, মিডিয়া বলবে না, রাজনৈতিক দল বলবে না? আমাদেরকে একটা দলের মুখে কেন ঠেলে দেবে? এখন প্রশ্ন হয়েছে, আপনি দেখুন সাতকানিয়ায় অনেক হিন্দু আছে, চট্টগ্রামে প্রতিটি সংসদীয় আসনে হিন্দুরা একটা নির্ণায়ক ভোটার। তাহলে এখানে জামায়াত ইসলামী দীর্ঘদিন নির্বাচিত হয়েছে, বিএনপি অলি আহমেদ নির্বাচিত হয়েছে, বরিশালে চরমনাই পীর এবং ওনার অনুগামীরা নির্বাচিত হয়, আপনার ফিরোজপুরে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো একজন নেতা বারবার নির্বাচিত হয়েছে। তাহলে হিন্দুরা যদি শুধু আওয়ামী লীগের ভোটার হতো, তাহলে এই ভোটগুলো কি চুরি করা হয়েছিল? তাহলে সেখানে তো নির্ণায়ক ভোটগুলো হচ্ছে হিন্দুরা। তাহলে হিন্দুরা ভোট দেওয়ার পরেও আমাদেরকে সবসময় আওয়ামী লীগের তকমা, দলীয় তকমা দিয়ে নিষ্পেষণ করা হয়েছে। আমরা এটা থেকে বেরোতে চাই। দয়া করে আমাদের যে কোনো আন্দোলনকে, আপনি দেখুন লালদিঘির সমাবেশের আগের দিন একটা মিডিয়া, বাংলাদেশ পোস্ট মনে হয় না, হ্যাঁ বাংলাদেশ পোস্ট নামে একটা অনলাইন পত্রিকা, তারা ডেলি বাংলাদেশ, ওরা একটা পোস্ট করেছে যে ছাত্রলীগের সমাবেশ হবে নিষিদ্ধ। এখন এটা তো হয় নাই, তাহলে পরের দিন কি প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? কিন্তু সেটা যদি আমরা কেউ ওর বিরুদ্ধে পোস্ট করতাম, তাহলে আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যেত। তাহলে এটা কি নির্যাতন নয়? তো এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই। আমরা রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করতে চাই। আমরা কোনো রাজনীতি করার আকাঙ্ক্ষা নেই। এই রাষ্ট্রের পক্ষে যদি আমাদের অ্যাম্বাসেডরের রোল প্লে করতে হবে বাংলাদেশের নাগরিক হিসেবে, আমরা সারা বিশ্বে বাংলাদেশের প্রগতিশীলতার কথা, গণতন্ত্রের কথা প্রচার করব। কিন্তু আমাদেরকে তো সেই সুযোগটা না দিয়ে সর্বদাই দমন করা হচ্ছে। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে কেউ যদি অধিকার নিয়ে কথা বলে তার কথাটা শোনা, তারকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমরা যখনই কোনো অধিকার নিয়ে কথা বলতে যাই, আপনি প্রথম আলো গত সরকারের সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিল আন্দোলনকারী গ্রুপের কাছে, ঠিক বলছি না ভুল বলছি? সেই প্রথম আলো 17 দিনে 1068টা ঘটনা তুলে ধরেছে, যেগুলো অরাজনৈতিক। এরপরও বলছি ঘটনাগুলো গুজব। কি হয়েছে, কোথায় হয়েছে? আমার কাছে ভিডিও আছে, আপনারা যদি চান আমি স্লাইড আকারে দেখাতে পারবো সারা দেশে কত নির্যাতন হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এইগুলো হওয়ার পরেও কেন আমরা এগুলোকে অস্বীকার করছি? এটা তো আমাদের হিন্দুদের মনোবলকে ভেঙে দিচ্ছে। এই জন্য দেখুন যে আমরা সাধুরা 5 অগাস্টের পর থেকে একবেলা আহার বন্ধ করে দিয়েছি। সেই অর্থ দিয়ে আমরা কি করছি? এই মুভমেন্ট করছি। প্রতিটি হিন্দু নরনারীরা, এই দিন আমি লালদিঘিতে দেখেছি মাত্র 13 দিনের বাচ্চা শিশু নিয়ে আন্দোলনে এসেছে। কেউ আসবে এরকম? সে বলছে আমার সন্তান যেন আমার অধিকার নিয়ে সোচ্চার হয়, এই জন্য এসেছি। আমি গাড়িতে ওঠার সময় দেখে অভিভূত হয়ে গেছি, চোখে জল চলে এসেছে। তো সেজন্য আমি বলছি আমাদের হৃদয় অনুরাগকে ভিন্নভাবে উপস্থাপন করে দয়া করে আমাদের প্রতি আরও বিচার করবেন না।